আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমি গত ভিডিওতেও বলেছিলাম যে আপনাদের সাথে জাপানের বিভিন্ন বিষয় নিয়ে আমার যে ক্ষুদ্র নলেজ সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো ইনশাল্লাহ এখন থেকে পর্যায়ক্রমে প্রত্যেকটি পর্ব আকারে এবং প্রত্যেকটি বিষয় স্পেসিফিকভাবে ক্যাপশন দিয়ে আমি আমার ক্ষুদ্র যে অভিজ্ঞতাগুলো হচ্ছে জাপানে এবং যতটুকু আমি জানতে পেরেছি তা আজ থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সর্বপ্রথমে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব যে আপনি বাংলাদেশকে ছেড়ে আপনি যখন বিদেশে পাড়ি দেওয়ার চিন্তা করেন তখন তো আপনি বিশেষ কিছু বিষয় মাথায় রেখেই আপনি দেশ ত্যাগের চিন্তা ভাবনা করেন। তো আপনারা যে সকল ভাইয়েরা রয়েছেন, ছাত্র ভাইয়েরা রয়েছেন বা জব ক্যান্ডিডেট ভাইয়েরা রয়েছেন, অনার্স কমপ্লিট করেছেন, মাস্টার্স কমপ্লিট করেছেন, তো আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে তাদেরকে সাহায্য করার উদ্দেশ্য নিয়ে আজ থেকে এই ভিডিওর যাত্রাটি শুরু করছি। তো আশা করি আপনাদের নিয়মিতভাবেই পাশে পাবো। তো আজকে আমি কথা বলার জন্য যেই বিষয়টি সিলেক্ট করেছি সেই বিষয়টি হচ্ছে আমি আজকে আপনাদের সাথে ডিসকাস করব যে পৃথিবীতে 200-এর উপরে কিন্তু দেশ রয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে আপনি জাপানকে কি কি কারণে বেছে নিতে পারেন বা কেনই বা আপনি জাপানকে বেছে নিচ্ছেন, কেন আমেরিকাকে বা ইউরোপকে বা বিভিন্ন অন্যান্য অস্ট্রেলিয়া এরকম দেশ ব্যতীত আপনি জাপানে কেন আসতে চাইতে পারেন, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। কারণ আপনারা জানেন যে আপনি যখন বাংলাদেশ থেকে বিদেশে চলে যাবেন তখন তো আপনার মাথায় এটাই প্রথম প্রশ্নটা আসে, যেটা আমার মনেও এসেছিল যে আমি কেন জাপানকে চয়েস করব বা কেনই বা করব না। তো আজকে আমি শুধু বলবো যে জাপানকে আমরা কেন চয়েস করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে প্রথম ভিডিওতে শেয়ার করব। পরবর্তীতে পর্যায়ক্রমে আমি প্রত্যেকটি ভিসা ক্যাটাগরি নিয়ে কথা বলবো এবং জাপান কি কি প্রবলেম সেগুলো নিয়ে আমি কথা বলবো। সুবিধা অসুবিধা সবগুলোই আমার ভিডিওতে থাকবে, কিন্তু এটা পর্যায়ক্রমে ছোট ছোট ভিডিও আকারে আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আমি আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করব যে আপনি জাপানকে কেন বেছে নেবেন বা বাংলাদেশ থেকে আপনি পৃথিবীর অন্যান্য দেশ ব্যতীত জাপানকেই কেন স্পেসিফিক পছন্দ করতে পারেন চাইলে। তো আমি কিছু হোমওয়ার্ক করে এসেছি, তো সেগুলো নিয়ে আপনাদের সাথে আলাপ করব। প্রথমে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে উন্নত জীবনযাত্রার মান। জাপান পৃথিবীতে আপনি যদি গুগলও করেন, প্রথম 10টি সারির যদি দেশকে কাউন্ট করা হয় উন্নত সারির দিক থেকে, সেই ক্ষেত্রে কিন্তু জাপানকে আপনাকে কাউন্ট করতে হবে। তো জাপানকে কেন কাউন্ট করা হচ্ছে, কারণ জাপানে আসার পরে আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি এখানে জীবনের যে প্রায়োরিটি সেটা সর্বোচ্চ লেভেলে তারা বিবেচনা করে। তো আপনি যখন বাংলাদেশে ছিলেন, ধরেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি অ্যাক্সিডেন্টে মারা গেলে কি হবে, সর্বোচ্চ আপনাকে ছোট্ট একটা টাকা পয়সা দিয়ে এটার আপনার মুআবজা করে ফেলা হবে। কিন্তু জাপানে কিন্তু এটা স্ট্রিক্টলি ফলো করা হয়, বাচ্চাদের জীবন থেকে শুরু করে একটা পশু পাখির জীবন পর্যন্ত ইন্স্যুরেন্সের কভার থাকে। তো এখানকার যে জীবনযাত্রা সেটা খুবই উন্নত। এখন আপনারা বলতে পারেন যে ভাই জীবনযাত্রার মান মানে আপনি কি বুঝাইতে চাইতেছেন। আমি আপনাদের একটা সংক্ষেপে ছোট্ট দিয়ে একটা কথা বলি। যেমন ধরেন বাংলাদেশে যদি আপনার গরম লাগে তাইলে আপনি কি করবেন, আপনি একটা এসির ব্যবস্থা করার চেষ্টা করবেন, যেটা আমাদের ওইখানে যা বাংলাদেশে কিন্তু অনেকের এটা বলতে পারেন যে একটা স্বপ্ন থাকে বা ছোটবেলা থেকেই যে আমরা একটা এসি রুমে ঘুমাবো, এমন কিন্তু একটা টেন্ডেন্সি বাংলাদেশের মানুষের থাকে। বিশেষ করে আমার মতো গরিব যারা তাদের কিন্তু অবশ্যই থাকে, বড়লোকদের কথা আলাদা। তো আপনি এখানে দেখা গেছে যে এটা তাদের কাছে একটা সাধারণ ব্যাপার। আপনি প্রত্যেকটা ঘরেই হিটার থাকবে, গরম পানির সুবিধা থাকবে, এসি মাস্ট থাকবে। দেন হচ্ছে যে যাতায়াতের যে ব্যবস্থা, রাস্তাঘাট পরিষ্কার, স্বাস্থ্য সেবা, এই সব কিছু মিলিয়ে একটি চমৎকার সিস্টেম কিন্তু জাপানে আপনি দেখতে পাবেন। তো এখানে জীবনযাত্রার মান উন্নয়ন বলতে এই ব্যাপারগুলি বোঝাচ্ছে যে এখানে মানুষের জীবনের যে মূল্যায়ন সেটা অনেক ভালোভাবে তারা মূল্যায়িত করে। এবং বাংলাদেশে আমরা যেই প্রবলেমগুলো দেখতে পাই, যেমন রাস্তাতে কেউ কারোর কথা মানে না, কোনো ডিসিপ্লিন নাই, এইগুলো হচ্ছে জাপানে আপনি পাবেন। একটি সুশৃঙ্খল জীবনযাত্রা যদি আপনি চান তাহলে আপনি জাপানকে চয়েস করতে পারেন। তো জাপানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে যখন অন্য কোনো দেশকে পছন্দ করি তখন আমাদের ফার্স্ট যে প্রায়োরিটিটা থাকে সেটা প্রায়োরিটিটা হচ্ছে যে আমি জাপানে গিয়ে কেমন ইনকাম করতে পারবো, এটা কিন্তু একটা বিষয় থাকে। তো দেখেন জাপান অবশ্যই বাংলাদেশের তুলনায় যদি রেসপেক্টে আপনি চিন্তা করেন তাহলে তা ইনকাম ব্যবস্থা তো অনেক ভালো। কারণ বাংলাদেশে যেখানে একটা মানুষ সারা দিনে 500 থেকে 1000 টাকা পার ডে ইনকাম করতে পারে, সেখানে
জাপানে প্রতি 1 ঘন্টায় সর্বনিম্ন কিন্তু 1000 টাকা ইনকাম করা সম্ভব। তো আমি অন্য একটি ভিডিওতে সম্পূর্ণ শুধু ইনকামের যে ডিটেলসটা আছে সেটা আমি আলোচনা করব। তো এখানে আমি আরো কয়েকটা কথা অ্যাড করব, যেমন ভালো আয় করার সুযোগ আছে, চাকরি আছে কিনা, যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট প্রবলেম। যে বাংলাদেশে অনেক পপুলেশন, কিন্তু আমাদের কাজের যে সেক্টর সেটা কিন্তু খুবই সামান্য, এবং সামান্য হওয়ার কারণে আমরা কোয়ালিফিকেশনের দিক দিয়ে দেখা গেছে অনার্স মাস্টার্স পাস করতেছি, কিন্তু আমরা ভালো স্যালারিতে কিন্তু চাকরি করতে পারতেছি না। সো দ্যাটস ওয়াই আমরা যে বেকারের সংখ্যা সেটা কিন্তু ডে বাই ডে কিন্তু বেড়েই যাচ্ছে। তো আমরা কি জাপানে আসলে কাজ করতে পারবো? হ্যাঁ, উত্তরটা হচ্ছে হ্যাঁ, আপনি জাপানে আসলে কাজ করতে পারবেন। জাপানে হিউজ অপরচুনিটি রয়েছে কাজের। এটার একটা কারণ আমি আপনাদের ছোট্ট একটা ব্যাখ্যার মাধ্যমে করতে চাই। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে একটা পরিবারে ধরেন 100 মানুষ আছে, একটা বড় ফ্যামিলিতে 100 মানুষ আছে। তো সেই 100 মানুষ যদি 10 টাকা করে ইনকাম করে, তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন, তাহলে টাকার পরিমাণ হচ্ছে কত? 1000 টাকা। 100 মানুষ 10 টাকা করে ইনকাম করে, তাহলে সেখানে সামগ্রিকভাবে 1000 টাকা তার ইনকাম। আবার এমন একটা ঘর আপনি দেখেন, চিন্তা করেন যে যেখানে ধরেন মানুষ আছে 4 জন, কিন্তু 4 জনে ইনকাম করতেছে 1000 টাকা। এখন বলেন তো কার জীবনযাত্রার মান বেশি ভালো হবে? অবশ্যই 4 জনের। সেই 4 জন যদি 1000-এর চাইতে কিছু কমও ইনকাম করে, সাপোজ ধরেন সে 800 টাকা ইনকাম করে, আর ওইখানে 100 জন মিলে হচ্ছে 1000 টাকা ইনকাম করে, তারপরেও বলুন তো কে এগিয়ে আছে? অবশ্যই ওই 4 জনই আগিয়ে থাকবে। কারণ হচ্ছে 4 জন ইনকাম করতেছে 800 টাকা, আর ওইখানে 100 জন মিলে ইনকাম করতেছে 1000 টাকা। তো ইনকামের বিবেচনায় যদি আপনি চিন্তা করেন, তাহলে ওই 100 পরিবার হয়তো সংখ্যার বিবেচনায় সে ফার্স্ট, কিন্তু গুণগত মান বিচার যদি করেন, তাহলে কিন্তু ওই 4 জনের পরিবারটা হবে ফার্স্ট। এই উদাহরণটা কেন দিয়েছি এবার আমি একটু বলি। সম্পূর্ণ পৃথিবীতে সবচাইতে বড় বর্তমান যে ইকোনমি, সেটার নাম হচ্ছে আমেরিকা। এবং আমেরিকার পরবর্তী কোন রাষ্ট্র? আমেরিকার পর অবশ্যই চীন। চীনের পরে থার্ডে কে আছে? কিছুদিন আগে জাপান ছিল, কিন্তু জাপান এখন 4 পজিশনে চলে গেছে, এবং ভারত কিন্তু 3rd পজিশনে চলে আসছে। বিষয়টিকে একটু বিবেচনা করে দেখুন যে মাত্র 12 কোটি জনসংখ্যার যে দেশ জাপান, সেটা কিন্তু পৃথিবীতে 4র্থ অর্থনীতি এখনো ধরে রেখেছে। তার মধ্যে 12 কোটির মধ্যে ধরেন 2 কোটিতে এমন বাচ্চা হবে যারা এখনো এডুকেশন পারপাস রয়েছে, তারা ওইভাবে অর্থনৈতিকভাবে দেশকে সাপোর্ট করতে পারতেছে না। তো অন দ্য আদার হ্যান্ড আবার এরকমও কিন্তু 2-3 কোটি আপনি পাবেন যারা বৃদ্ধ হয়ে গেছে, তো তারাও কাজ করতে অক্ষম। তারপরেও কিন্তু এই 6-7 কোটি মানুষ কিন্তু এখনো 4র্থ অর্থনীতিটাকে ধরে রেখেছে। দ্যাট ইজ দ্য আদার রিজন বিহাইন্ড যে জাপানে ওয়ার্ক কালচারটা একটু ডিফিকাল্ট। কারণ কি, এই যে অর্থনীতিটাকে ধরে রাখতে হচ্ছে, এই যে প্রোডাকশন, আপনারা জানেন যে জাপান কিন্তু ইনপুটের চেয়ে আউটপুট বেশি, তার মানে হচ্ছে তারা কিন্তু রপ্তানি করে বেশি। তো দ্যাটস ওয়াই কিন্তু তাদের প্রোডাকশন করতে হয় বেশি। তো প্রোডাকশন যেহেতু বেশি করতে হয়, তাহলে ওয়ার্কারদের উপরে প্রেশারটাও বেশি। কারণ যেখানে 10 কোটি মানুষের কাজটা করার কথা, সেখানে 2-4 কোটি মানুষ কম কাজ করতেছে, কারণ তারা বৃদ্ধ, কেউ বাচ্চা, তারা এখন অর্থনীতিতে সেভাবে অবদান রাখতে পারতেছে না। তাহলে কাজের এখানে কিন্তু কোনো প্রকার কি নেই, ঘাটতি নেই, কিন্তু প্রবলেম আছে কিছু। সেটা হচ্ছে ভাষাগত একটা বিষয়। তো ভাষার কি কি প্রবলেম, চাকরি পেতে কি সুবিধা অসুবিধা, এইগুলি নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। তো আজকের টপিকসটা যেহেতু শুধু জাপান কেন আসা যেতে পারে বা জাপানকে কেন চয়েস করতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে যেহেতু আজকের ভিডিওটি করছি, তো আমি আরো কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব এখানে। এখন আমি কিছু স্টাডি বাসা থেকে করে নিয়ে আসছিলাম, যেগুলো আপনাদের জানানো প্রয়োজন বলে মনে করি, যেহেতু আজকের ভিডিওর টপিকসটা হচ্ছে জাপানকে কেন আপনারা বেছে নিতে পারেন চাইলে। সেই টপিকসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। যেমন 1 নাম্বার আসতেছে নিরাপত্তা। পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে তার মধ্যে নিরাপত্তার দিক বিবেচনা করলে আমেরিকার থেকে অনেক আগে কিন্তু হচ্ছে জাপান। কারণ হচ্ছে আমেরিকাতে আপনি রাত 12টা বাজে রেপ অ্যাটেম্প্ট হতেও পারে, গোলাগুলি প্রকাশ্যে গুলি হতেও পারে। সেটা জাপানে যে একেবারেই হয় না তা না, কিন্তু আপনি সাম্প্রতিক রিপোর্ট এবং সবকিছুর বিবেচনায় ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ কিন্তু নিরাপত্তার বিষয়ে কিন্তু জাপান অনেক এগিয়ে রয়েছে। পরবর্তীতে আমি বলতে পারি পরিচ্ছন্নতা। তো দেখেন, পরিচ্ছন্নতা কিন্তু ইটস টোটালি ডিরেক্টলি রিলেটেড উইথ হেলথ ইস্যু। পরবর্তীতে বলতে গেলে জাপানের শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু বলার প্রয়োজন আছে, যে আপনি পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় জাপানের যে শিক্ষা ব্যবস্থার যে কালচার, সেটা একেবারেই সম্পূর্ণ পৃথিবী থেকেই আলাদা। কারণ হচ্ছে জাপানের বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই আত্মসংযমী কিভাবে হওয়া যায় এবং হচ্ছে নিজের কাজ নিজে কিভাবে করতে হয়, সেগুলো কিন্তু ছোটবেলা থেকে তাদেরকে
শেখানো হয়। এবং প্রযুক্তিগত দিক দিয়ে, চিকিৎসাগত দিক দিয়ে এবং তথ্য সমৃদ্ধ যে ইতিহাস, তার সকল দিক বিবেচনা করে পড়াশোনার জন্য কিন্তু জাপানকে পৃথিবীর অন্যতম ধরা যায়। এবং জাপানে অবশ্যই পড়াশোনার জন্য কিন্তু চাইলে আসতে পারেন। পরবর্তীতে যে বিষয়টা ইম্পর্টেন্ট বলা যায় সেটা হচ্ছে যে আপনার এখানে যে চাকরি এবং বসবাসের যেই বিষয়টা, তো চাকরির ব্যাপারটা আমি অলরেডি কিছুটা আলাপ করেছি। তো বসবাসের যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানকার প্রাইভেসিটা এতটাই মেনটেন করা হয়, প্রাইভেসি কেউ কারোর প্রাইভেসিতে কখনো আঘাত করে কাজ করবে না। তো ধরেন আমাদের দেশে কি হয়, আমাদের দেশে পাশাপাশি দুইটা ফ্ল্যাটে দুইজন থাকলে সে তার বদনাম, তো এমন কিছু বিষয় কিন্তু বাংলাদেশে লক্ষ্য করা যায়। কিন্তু এখানে যখন আপনি বসবাস করবেন, ব্যাপারটা নিতান্তই আপনার ব্যক্তিগত। মানে হচ্ছে আপনার যদি মন চায় আপনি যা খুশি আপনার বাসায় করতেছেন, শুধুমাত্র এতটুকুই মাথায় রাখতে হবে যে আপনার দ্বারা পাশের যেই লোক বসবাস করে তার যেন বিন্দু মাত্র কষ্ট না হয়। কারণ যদি আপনি একটা, আমাদের বাংলাদেশে কি হয়, পাশের বাড়িতে বিয়ে হচ্ছে, পাশের বাড়িতে রাত 3টা পর্যন্ত গান হচ্ছে, এখানে অসুস্থ রোগী থাকতে পারে। তো এরকম বিষয় এখানে করার কোনো সুযোগ নাই। আপনি মন চাইলে যা কিছু করবেন, যার কারণে পাশের যে থাকতেছে তার কষ্ট হবে, এমন কোনো বিষয় এখানে পরিলক্ষিত করা যায় না এবং আপনি করতে পারবেন না। তো সুশৃঙ্খল এবং যারা একেবারে নিরিবিলি পরিবেশের সমাজ ব্যবস্থা খুঁজতেছেন, তারা চাইলে কিন্তু জাপানকে বেছে নিতে পারেন। অন্যদিকে হচ্ছে বলা যায় ভদ্র ও মানে তাদের যে কালচারটা, তো জাপানে লোকদের ভালো খারাপ মিলিয়ে কিন্তু পৃথিবীর সব জায়গায় মানুষ আছে। সৌদি আরব আমাদের ধর্মীয় ভাবে খুবই আমরা তাদেরকে মানি, তো সেখানে কি সবই ভালো মানুষ? সেখানেও তো খারাপ মানুষ আছে। তো একইভাবে কিন্তু জাপানেও ভালো মানুষ খারাপ মানুষ আছে, কিন্তু পার্থক্যটা কোথায় সেটা আমি বলতেছি। পার্থক্যটা হচ্ছে আপনি জাপানিজ কোনো ব্যক্তির স্বার্থে কোনো আঘাত দেন নাই, তার চলাফেরায় কোনো বিঘ্ন করেন নাই, আপনি আপনার রুলস ফলো করে চলতেছেন। জাপান সরকার যতটুকু আপনাকে আপনার রাইট দিয়েছে, অধিকার দিয়েছে, সেটা আপনি ফলো করে চলতেছেন, অন্যের কোনো ব্যাপারে আপনি নাক গলান নাই, ততক্ষণ পর্যন্ত জাপানিজরা ঠিক আছে এবং চমৎকার লেভেলের ভদ্রতা আপনার সাথে মেনটেন করে চলবে। কিন্তু যদি আপনি তার রাইটে আঘাত করেন বা যেটা আপনার অধিকার নাই সেটাও আপনি করছেন, তখন কিন্তু আপনার অবস্থা কিন্তু ততটাই জঘন্য হবে যতটা মানে কল্পনাও করা যায় না। তারা ছোট ছোট বিষয় কিন্তু পুলিশকে কল করে। দেখা গেছে আপনি বাসার পাশে আপনার বাসাতে ধরেন পার্টি করতেছেন, আপনি রাত 10টা-11টার পরে হই হুল্লা চিল্লাচিল্লি করতেছেন, যেটা বাংলাদেশে হয়, কিন্তু সেটা কিন্তু আপনি এখানে করতে পারবেন না। করলে দেখা গেছে যে সে আপনাকে কিছু বলবে না, সে ডিরেক্টলি পুলিশকে ফোন দিয়ে বলে দিবে এবং পুলিশ এসে যা করার করবে। তো এখানকার সমাজ ব্যবস্থাটা এরকম যে হিজ হুজ, যার যার ব্যাপার নিয়ে সে পড়ে থাকবে, আপনি তার ব্যাপারে নাক গলাবেন না আর সে আপনার ব্যাপারে নাক গলাবে না। ওই যে আপনি রাত 2টা বাজে আপনার ওয়াইফকে নিয়ে শপিং করতে গেছেন, কেউ বলবে না যে ভাই তুমি 2টা বাজে কেন বেরোলে। আর আমাদের দেশে কি রাত্রে 2টা বাজে তো বাদ দেন, 10টা বাজে বেরোইছেন, আপনার মা বোনকে নিয়ে বেরোইছেন, মানুষ কিন্তু প্রশ্ন করবে যে কি হয়েছে, কি আশায় বিষয়। তো এখানকার ব্যাপারটা হচ্ছে হিজ হুজ, যার যার বিষয় সে দেখবে। তো কেউ কারোর কাছে আসলে মুখাপেক্ষী না, ব্যাপারটা হচ্ছে এরকম। তো এই রকম সমাজ ব্যবস্থা যারা ভালোবাসেন তারা চাইলে কিন্তু জাপানকে পছন্দ করতে পারেন। আরেকটা বিষয় বলতে হয়, জাপানে কিন্তু গড় যে বয়স, বেঁচে থাকার যে গড় বয়স, সেটা কিন্তু বেশি। এটা বেশি হওয়ার কারণটা হচ্ছে যে তাদের খাবারের যে কালচার, তাদের ফুড কালচারটা খুবই চমৎকার বলতে বাংলাদেশিদের ভালো লাগতে পারে, যেমন পার্সোনালি আমারই সব খাবার ভালো লাগে না। কেন? কারণ তারা হচ্ছে একেবারেই মানে সাদামাটা বলতে কিরকম, ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আমরা একটা খাবারকে রান্না করতে গেলে কি করি, সিদ্ধ তো করি, সাথে মশলা এটা সেটা নানান কিছু দিয়ে এটাকে মুখরোচক চটকদার করে ফেলি, তাই না? কিন্তু জাপানিজ খাবারের কালচারটা হচ্ছে ম্যাক্সিমামই মানে হচ্ছে তার ফিশ সে একটু লবণ দিয়ে দেখা গেছে এটা বয়েল করে খেয়ে ফেলতেছে, ডিম বয়েল করে খেয়ে ফেলতেছে, রাইস খেয়ে ফেলতেছে। কিন্তু আমরা কিন্তু রাইস চালের সাথে আমরা তেল দিব, নুন দিব, দিয়ে খিচুড়ি বানাবো এবং সেটার মধ্যে আমরা একটু আচার লাগায় খাবো। তো আমাদের যেই ফুড কনজিউমের যে ট্রেডিশন আর জাপানিজদের যে ট্রেডিশন, সেটা একেবারেই পার্থক্য আলাদা। এবং আরেকটা জিনিস আমি তাদের সাথে এই কিছুদিন মিশে বুঝতে পেরেছি যে তারা ফুড কনজিউম করে খুবই সীমিত, অল্প খায়। আমাদের দেশে যেমন কি আমরা ভাত দিয়ে তরকারি খাই, আপনি কিন্তু ভালো করে বুঝেন, আমরা কিন্তু ভাত নেই, ভাতটা দিয়ে তরকারিটা খাবো। কিন্তু জাপানে উল্টা, জাপান হচ্ছে অল্প তরকারি আছে, শাকসবজি, বিভিন্ন ধরনের শাকসবজি আছে, দেখা গেছে যে তাদের চাপের মতো কি খায়, তাদের বিভিন্ন ধরনের খাবার আইটেম, তার সাথে সামান্য একটু ভাত।
যে এটা ভাতের একটা অংশ, এটা খাবারের একটা অংশ, এইভাবে ওরা খায়। তো এই জন্য ওদের যে ওয়ার্ক কালচার, সকালে ঘুম থেকে ওঠা, রাতে তাড়াতাড়ি ঘুমায় যাওয়া, তো টোটাল ওভারঅল ইনভেস্টিগেশন করলে কিন্তু এই জন্য আমার মনে হয়, এবং তাদের উন্নত চিকিৎসা ব্যবস্থা, তাদেরকে প্রতি বছরই মেডিকেল সাপোর্ট দেয়া, এই সকল বিষয়গুলো কিন্তু তাদের আয়ুটাকে আমার মনে হয় কিছুটা বৃদ্ধি করেছে। এটা আমার মনে হয় ওরা সামুদ্রিক খাবার প্রচুর খায়, এবং তাদের যে প্রকৃতি সব মিলিয়ে কিন্তু তাদের লং টাইম স্বাস্থ্যগত দিক দিয়ে তারা কিন্তু কোনো বড় ধরনের প্রবলেমের মধ্যে পড়ে না, যেটা আমরা প্রায় সময় ফেস করি। তো সেই ক্ষেত্রে আপনি চিন্তা করতে পারেন যে জাপান আপনার জন্য একটা ভালো চয়েস হইতে পারে। আরো দু একটা ব্যাপার আমি বলি, যে জাপানে আপনি যদি চিকিৎসা ব্যবস্থার কথা আমাকে বলেন, তো চিকিৎসা ব্যবস্থাটা খুবই ভালো, খুবই ভালো, এবং হচ্ছে তারা সার্ভিসের ব্যাপারে কোনো প্রকার কম্প্রোমাইজ করে না, এবং একটা বড় অঙ্কের সোশিয়াল ইন্স্যুরেন্স থাকে। ইন্স্যুরেন্স আপনার ম্যাক্সিমাম কস্টটাই বেয়ার করবে 70%। তো এগুলি নিয়ে আমি আরেকদিন বিস্তারিত আলোচনা করব। তো হেলথ ইস্যুতে আশা করি এই ব্যাপারটা আপনারা জাপানকে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেকটা এগিয়ে রাখতে পারেন। তো এটা একটা বিষয়। আর প্রাকৃতিক সৌন্দর্যের কথা তো আসলে বলার কিছু নাই। আমি এই 6 মাস আসার পরে, 7 মাস যাবত আসার পরে জাপানের যে সকল দিকগুলিতে গিয়েছি, প্রাকৃতিক সৌন্দর্যে আল্লাহ পাক আমার মনে হয় জাপানকে অন্য একটা মানে অনন্য টাইপের একটা সৌন্দর্য দান করেছে। এটা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। তো সৌন্দর্য যদি উপভোগ করারও চিন্তা ভাবনা থাকে যে আমি একটা দেশে সেটেল হব, পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য থাকবে, তো অবশ্যই জাপানকে কিন্তু আপনার আগায় রাখতে হবে সেই বিষয়ে। তো জাপানের সমসাময়িক আরো অনেক ভালো দিক আছে, এবং সবই যে ভালো তাও না, কিছু খারাপ দিক আছে। তো ভালো খারাপ মিলিয়ে এই সবকিছু। তবে আজকের ভিডিওর যেহেতু টপিকসটা ছিল যে জাপানে কি কি জিনিসগুলি ভালো, তো আমি ভালো দিকগুলি আজকে বলার চেষ্টা করেছি, এবং কেন জাপানকে আপনি বেছে নিতে পারেন সেই কথাগুলো আজকে বলেছি। এর পরবর্তী আরো একটি ভিডিওতে আমি জাপানের আরো খারাপ দিক, ভালো দিক, এগুলো স্পেসিফিক ভাবে বলবো। তো আজকে থেকে যেহেতু একটি প্রথম পর্ব, আমি প্রথম পর্ব আকারে বলতেছি এই কারণে যে এখন থেকে আমি ভিডিওগুলো পর্ব আকারে আপলোড দিব, যে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এভাবে, এবং প্রত্যেকটার বিষয়বস্তু উল্লেখ থাকবে। তো পরবর্তীতে যেন আপনারা এটা যে কোনো সময় আপনারা চাইলে দেখতে পারেন। তো সেইভাবে আমি লিস্ট আকারে একটার পর একটা ভিডিও আপলোড দিব, এবং চেষ্টা করবো ভিডিওগুলো যেন ছোট ছোট আকারে দেওয়া যায়, কারণ আমারও ব্যস্ততা থাকে এবং আপনারও লং টাইম হয়তো একটা ভিডিও অনেক বোরিং হয়ে যায়। তো আজকে যেহেতু প্রথম ভিডিও, তো সেই জন্য আমি অনেক বিশ্লেষণমূলক আপনাদের সাথে আলোচনা করলাম। আপনাদের যদি নির্দিষ্ট কোনো জানার বিষয় থাকে সেটা আমাকে বলবেন, এবং আমি এখন থেকে প্রত্যেক সপ্তাহে চেষ্টা করব যে স্পেসিফিক বিষয়ের উপরে আমি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না। তো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে খুব দ্রুতই। জাপানের সমসাময়িক যে কোনো বিষয় যদি জানার আপনাদের আগ্রহ থাকে আমাকে কমেন্ট করবেন, মেসেজ করবেন, আমি যতটুকু পারি আপনাদের সহযোগিতা করব। একটা বিষয় অবশ্যই বলে রাখার, অনেক ভাইয়েরা আমাকে মেসেজ করেন, বিভিন্ন বিষয় জানার আগ্রহ প্রকাশ করেন। ভাইয়েরা, আমারও কাজকর্ম থাকে, সপ্তাহে আমিও 5 দিন খুব ব্যস্ত থাকি। তো কাজ করার পরে এসে সবকিছু মিলায় হয় না, তো শনি এবং রবিবারটা একটু ফ্রি পাওয়া যায়। তো আশা করতেছি যে আপনারা মেসেজ দিবেন, এবং আমি যখনই সময় পাবো আমি আপনাদের মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের সহযোগিতা চাই। ইনশাআল্লাহ আবার খুব দ্রুত দেখা হবে। সেই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সকলকে, ভালো থাকবেন সবাই।